আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্টরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা একটা কঠিন মহামারীর ভিতর দিয়ে অবস্থান করছি, সবাই ঘরে আছি, স্কুল কলেজ সবই বন্ধ। হয়তোবা তোমরা বাসায় সেভাবে পড়াশোনাও করছো না, তারপরেও পড়াশোনা থেমে রাখলে চলবে না, আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। আর পড়াশোনা চালানোর জন্যই আজকের এই অনলাইন ক্লাস। তো আমি আজকে তোমাদের জন্য 9 এবং 10-এর জীববিজ্ঞানের একটা ক্লাস উপস্থাপন করব। তাহলে চলো আজকে ক্লাসটা আমরা দেখি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি নাজরিন আক্তার কেয়া, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, তালা, সাতক্ষীরা। তো আজকে আমাদের বিষয় জীববিজ্ঞান, আজকের পাঠ জীবে পরিবহন। তোমার প্রিয় স্টুডেন্টরা ছবিটা ভালো করে খেয়াল করো, ছবিতে কি কি দেখা যাচ্ছে। তোমরা নিশ্চয় দেখতে পেয়েছো ছবিতে একটা সেচ পাম্প দেখা যাচ্ছে। উপরের ছবিটি একটি সেচ পাম্প এবং তারপরে যে ছোট ছবিটি, এই ছবিটি হচ্ছে ওয়াটার সাপ্লাই ডিস্ট্রিবিউশন সিস্টেম। অর্থাৎ ওই যে পানির পাম্প, ওই পানির পাম্প থেকে পানি উত্তোলন করে আমরা কিভাবে সাপ্লাই দেব সেই সিস্টেমটা এখানে দেখানো হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সেচ পাম্পের ছবিটা দেখলে, এবার আর একটা ছবি তোমরা দেখো। দেখতে পাচ্ছ নিশ্চয় একটা কি সুন্দর লাল রঙের ত্রিকোণাকার একটা ছবি দেখা যাচ্ছে, মোচার মতো দেখতে, পাঞ্চ করছে। অনেক সুন্দর ছবিটা, তাই না? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ছবিটা কিসের। ছবিটা একটা মানব হৃৎপিণ্ড। আমরা আগেও ছবি যেটা দেখেছিলাম সেটা কি, একটা সেচ পাম্প। আর এখন আমরা দেখলাম কি, মানব হৃৎপিণ্ড। আর একটা ছবি আমরা দেখে নিই। দেখো, এই যে মানব হৃৎপিণ্ড দেখতে কি সুন্দর লাল। আমরা আগে যে সেচ পাম্পের ছবি দেখলাম, সেখান থেকে পানি উত্তোলন করে সেই পানিটা আবার কিভাবে সাপ্লাই দেব তার একটা চিত্র দেখেছিলাম। ঠিক এখানেও তাই। দেখো, মাঝখানে একটা হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ড থেকে রক্তগুলো কিভাবে সঞ্চালিত হচ্ছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমাদের পাঠ শিরোনামটা কি হতে পারে। তাহলে আজকের পাঠ শিরোনাম মানব হৃৎপিণ্ড ও তার কাজ। তাহলে তোমরা খাতায় লিখে নাও আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ শিরোনাম মানব হৃৎপিণ্ড ও তার কাজ। আমার প্রিয় স্টুডেন্টরা, আমরা গত পাঠে যে আলোচনা করেছিলাম রক্ত সম্পর্কে, তোমাদের মনে আছে আমি জানি, তারপরও আমি একবার তোমাদের বলি। আমরা গতদিন পড়েছিলাম রক্ত কি, রক্তের উপাদান, রক্তের গ্রুপ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। রক্তটা কি, লাল রঙের তরল যোজক কলা। আর এর উপাদান কয়টি ছিল? 2টি, রক্তরস এবং রক্তকণিকা। রক্তকণিকাগুলো আবার কি কি ছিল? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা মূল পাঠে চলে আসি। আজ তাহলে আমরা হৃৎপিণ্ডের গঠন এবং কাজ নিয়ে আলোচনা করি। হৃৎপিণ্ডের গঠনটা আমরা প্রথমে জেনে নিই। শিখন ফলটা দেখে নাও তোমরা। রক্ত সঞ্চালন কি বলতে পারবে, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর নাম বলতে এবং লিখতে পারবে, রক্ত সঞ্চালন পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে। তো আমরা হৃৎপিণ্ডের গঠনটা নিয়ে আজকে আলোচনা করি।
গঠিত। দেখো হৃৎপিণ্ডটা দেখতে কেমন, হৃৎপিণ্ডটা দেখতে একেবারে কলার মোচার মতো। তোমরা তো কলার মোচা সবাই দেখেছো, তাহলে হৃৎপিণ্ডটা দেখতে কলার মোচার মতো, ত্রিকোণাকার এবং ফাঁপা একটা অঙ্গাণু, অর্থাৎ উপরের দিকটা একটু চওড়া, নিচের দিকটা একটু চিকন। এটা একটা ফাঁপা অঙ্গাণু। আর এই হৃৎপিণ্ডটা একটা বিশেষ ধরনের হৃৎপেশি নিয়ে গঠিত, বিশেষ ধরনের হৃৎপেশি নিয়ে গঠিত। এই যে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ড একটা পাতলা প্রাচীর নিয়ে গঠিত। হৃৎপিণ্ড একটা পাতলা প্রাচীর নিয়ে গঠিত, অর্থাৎ এই পাতলা পর্দাটা পেরিকার্ডিয়াম নামক পর্দা। হৃৎপিণ্ডের আবার 3টি স্তর আছে। এই যে হৃৎপিণ্ডটা দেখতে পাচ্ছ তোমরা, এই হৃৎপিণ্ডের আবার 3টি স্তর আছে। একটা বাইরের স্তর, একটা মাঝের স্তর, আর একটা হচ্ছে ভেতরের স্তর। ভেতরের যে স্তরটা, এই স্তরের মধ্যে অংশটা ফাঁপা, এই ভেতরের মধ্যের অংশটা ফাঁপা, এবং এর ভেতরেই প্রকোষ্ঠগুলো অবস্থান করে। অর্থাৎ তোমরা ছবিতে যে দেখতে পাচ্ছ প্রকোষ্ঠগুলো, ফাঁকা ফাঁকা অংশগুলো, এইগুলো ভেতরের স্তরে অবস্থান করে। একটা হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ আছে। উপরের 2টি প্রকোষ্ঠ নিচের 2টি প্রকোষ্ঠের চেয়ে ছোট। উপরের প্রকোষ্ঠ 2টির নাম ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। এই 4টি প্রকোষ্ঠ। শুধুই যে 4টি প্রকোষ্ঠ আছে তা না, এই অলিন্দ এবং নিলয়ের মাঝখানে কিছু ছিদ্রপথ আছে। এই ছিদ্রপথে রক্ত যাওয়া আসা করে। এই ছিদ্রপথটা খোলা এবং বন্ধ রাখা যায়। আর এই ছিদ্রপথটা খোলা এবং বন্ধ রাখা যায়। আর এই খোলা এবং বন্ধ রাখার জন্য এখানে দরজা আছে। আমরা যেরকম ঘর থেকে বাইরে যাওয়ার জন্য আমাদের দরজা আছে, ঠিক সেরকম এই হৃৎপিণ্ডের অলিন্দ থেকে নিলয়ে যাওয়ার জন্য দরজা আছে। এবং এই দরজার আবার পাল্লা আছে। আমাদের দরজার যেরকম 2টো করে পাল্লা থাকে, ঠিক এখানেও পাল্লা আছে, তবে এর একটু আলাদা পাল্লা। এই যে ডান অলিন্দ এবং ডান নিলয়, এই ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে আছে, ডান অলিন্দ এবং ডান নিলয়ের ভেতরে যে ছিদ্রপথ আছে, এই ছিদ্রপথে যে ভালভ আছে, অর্থাৎ ভালভ, কপাটিকাকে ভালভ বলা হয়। এই ভালভটার আবার 3টা পাল্লা আছে, তাই একে বলা হয় ট্রাইকাসপিড ভালভ। আবার দেখো বাম নিলয় এবং বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানেও ছিদ্রপথ আছে, এবং এই ছিদ্রপথেও কপাটিকা আছে। আর এখানে আছে 2টো পাল্লা বিশিষ্ট কপাটিকা, এই জন্য একে বলা হয় বাইকাসপিড কপাটিকা। এই ছিদ্রপথে রক্ত যাওয়া আসা করে। আর তাহলে এই যে ডান অলিন্দ এবং ডান নিলয়ের ছিদ্রপথ, এই ডান অলিন্দ এবং ডান নিলয়ের আবার আলাদা আলাদা পর্দা আছে, আন্তঃপর্দা। এই পর্দা থাকার কারণ কি, একটা আরেকটার সাথে যেন সংঘর্ষিত না হয়। তো প্রিয় স্টুডেন্টরা, বুঝতে পেরেছো তোমরা? তাহলে একটা হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ আছে, একটা ডান অলিন্দ, একটা বাম অলিন্দ, একটা ডান নিলয়, একটা বাম নিলয়। আবার ডান অলিন্দ এবং নিলয়ের ছিদ্রপথ আছে, এই ছিদ্রপথে ভালভ আছে। ডান অলিন্দ এবং নিলয়ে যে ভালভ, এটা ট্রাইকাসপিড অর্থাৎ 3 পাল্লা বিশিষ্ট। আর বাম অলিন্দ এবং নিলয়ে যে ভালভ, এটা হচ্ছে বাইকাসপিড 2 পাল্লা বিশিষ্ট। হৃৎপিণ্ডে আছে, দেখো এখানে এই ছবিতে খেয়াল করো, মহাশিরা আছে, ফুসফুসীয় ধমনী আছে, পালমোনারি ধমনী আছে, মহাধমনী আছে,
নিম্ন মহাশিরা আছে। তাহলে একটা হৃৎপিণ্ডে ফুসফুসীয় ধমনী আছে, মহাধমনী আছে, মহাশিরা আছে, পালমোনারি শিরা আছে, নিম্ন মহাশিরা আছে। আর হৃৎপিণ্ডের ডান অলিন্দ এবং ডান নিলয় ছিদ্রপথে যে কপাটিকা আছে অর্ধচন্দ্রাকার, এটা দেখতে এই অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকার কারণ হচ্ছে রক্ত যেন একই দিকে প্রবাহিত হয়, অর্থাৎ এদিক সেদিক যেন না যায়। তাহলে এই ছিল আমাদের হৃৎপিণ্ডের গঠন। তো চলো স্টুডেন্টরা, আজকে আমরা হৃৎপিণ্ডের মধ্য দিয়ে যে রক্ত সঞ্চালিত হয় এইটা কিভাবে হয় সেটা আমরা খেয়াল করব। আমরা তো প্রথমেই জেনেছি যে হৃৎপিণ্ড হচ্ছে পাম্প যন্ত্র, অর্থাৎ পাম্পের সাহায্যে কাজ করে, পাম্পের মতো, একেবারে একটা পাম্প যন্ত্রের মতো। এই হৃৎপিণ্ডে অনবরত সংকোচন এবং প্রসারণের ফলেই রক্ত প্রবাহিত হয়। আর এই যে অনবরত যে সংকোচন এবং প্রসারণ, এইটা তার নিজের ইচ্ছাধীনই হয়, একেবারে নিজের তালে নিজের ছন্দে এটা সম্পূর্ণ করে সে। এখানে আমাদের নিজস্ব কোনো হাত নেই, সে তার নিজের ছন্দে নিজের তালেই চলে। আর হৃৎপিণ্ডের এই সংকোচনকে বলা হয় সিস্টোল, অর্থাৎ যখন হৃৎপিণ্ডটা সংকুচিত হবে তাকে বলবো আমরা সিস্টোল, আর যখন প্রসারিত হবে তখন আমরা তাকে বলবো ডায়াস্টোল। আর এই যে হৃৎপিণ্ড যখন একবার সঞ্চালিত হবে এবং একবার প্রসারিত হবে, এই সময়টুকুকে বলা হয় হৃদস্পন্দন, অর্থাৎ একবার সংকোচন এবং একবার প্রসারণ, এই দুটোকে একত্রে বলবো আমরা হৃদস্পন্দন। তাহলে আমরা জেনেছি যে অলিন্দ এবং নিলয়। তাহলে দেখো এই যে ডান অলিন্দ, এই ডান অলিন্দটা যখন প্রসারিত হবে, অর্থাৎ প্রসারিত হবে, একবার হৃৎপিণ্ড প্রসারিত হবে, একবার সংকুচিত হবে। তাহলে যখন প্রসারিত হচ্ছে তখন কি হবে, এই যে ডান অলিন্দ, এই ডান অলিন্দ দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ওই ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে প্রবেশ করবে। অর্থাৎ অলিন্দদ্বয় যখন প্রসারিত হবে তখন মহাশিরার মাধ্যমে ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে রক্ত অলিন্দে প্রবেশ করবে। ঠিক একই সময়ে অলিন্দ যখন প্রসারিত হবে তখন অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসীয় শিরা, অর্থাৎ লাল রঙের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই লাল রঙের অংশ, আমার মাউস দেখা যাচ্ছে, এই লাল রঙের অংশটা দিয়ে ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করবে। এরপরে কি হবে, অলিন্দগুলো সংকুচিত হয়ে যাবে, তখন নিলয়গুলো প্রসারিত হয়ে যাবে। আর যখন নিলয়গুলো প্রসারিত হবে তখন কি হবে, ডান অলিন্দের যে ট্রাইকাসপিড কপাটিকা এটা খুলে যাবে, আবার বাম অলিন্দের বাইকাসপিড কপাটিকা এটাও খুলে যাবে। খুলে যাওয়ার ফলে কি হবে, ওই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, অর্থাৎ নীল রঙের যেটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা ডান নিলয়ে প্রবেশ করবে, অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করবে। আবার ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম নিলয়ে প্রবেশ করবে। প্রবেশ করার সাথে সাথে এই কপাটিকাগুলো অর্থাৎ ভালভগুলো আপনা আপনি বন্ধ হয়ে যাবে। এরপরে কি হবে দেখো, এরপরে ছবিতে খেয়াল করো তোমরা, এইখানে আছে মহাধমনী এবং পালমোনারি বা ফুসফুসীয় ধমনী। এরপরে যখন নিলয়গুলো আবার সংকুচিত হয়ে যাবে তখন ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে অর্থাৎ ফুসফুসে যে প্রবেশ করবে এবং সেইখানে যে ওই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা পরিশোধিত হবে। আবার বাম নিলয় ওই একই সাথে যেহেতু সংকুচিত হবে তখন ওই যে লাল রঙের দেখতে পাচ্ছ এই বাইকাসপিড কপাটিকা আবার খুলে যাবে, খুলে মহাধমনী, দেখো তিনটা লাল রঙের দেখা যাচ্ছে, এই মহাধমনীর মাধ্যমে সারা দেহে প্রবাহিত হবে, সারা দেহে রক্তটা প্রবাহিত হবে। এভাবেই রক্ত আমাদের দেহে
একবার সংকুচিত একবার প্রসারিত। এই সংকোচন এবং প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত সঞ্চালিত হবে। অর্থাৎ অলিন্দদ্বয় যখন প্রসারিত হবে তখন ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এবং ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত অলিন্দে প্রবেশ করবে। এরপরে নিলয়গুলো কি হবে? প্রসারিত হবে, আর অলিন্দগুলো সংকুচিত হয়ে কপাটিকাগুলো খুলে যাবে, খুলে যেয়ে রক্তগুলো নিলয়ে প্রবেশ করবে। আবার নিলয়গুলো যখন সংকুচিত হবে তখন আবার ফুসফুসীয় ধমনী এবং মহাধমনীর কপাটিকাগুলো খুলে যাবে, খুলে ফুসফুসীয় ধমনী দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে যাবে, সেখানে যে পরিশোধিত হবে। ওইটা হচ্ছে কারখানা, ওখানে যে পরিশোধিত হবে। আর মহাধমনী দিয়ে সারা দেহে প্রবাহিত হবে। এভাবে এই সংকোচন এবং প্রসারণের মাধ্যমে রক্ত সারা দেহে পরিবাহিত হবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই আমার স্টুডেন্টরা? তাহলে প্রিয় স্টুডেন্টরা, তোমরা তো এতক্ষণ ছবি দেখলে, ছবি দেখে পাঠটা তোমরা মনোযোগ সহকারে দেখেছো আমার বিশ্বাস। তো তোমরা দেখো আমার প্রশ্নের উত্তরগুলো দিতে পারো কিনা। স্ক্রিনে খেয়াল করো, হৃৎপিণ্ড কয়টি স্তর নিয়ে গঠিত? হৃৎপিণ্ড কয়টি স্তর নিয়ে গঠিত? নিশ্চয়ই তোমরা উত্তরটা পেয়ে গেছো। হৃৎপিণ্ড 3টি স্তর নিয়ে গঠিত। মানুষের হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠ নিয়ে গঠিত? নিশ্চয়ই তোমরা এই উত্তরটাও দিতে পারবে। 4টি প্রকোষ্ঠ নিয়ে গঠিত। তাহলে তোমাদের বাড়ির কাজ তোমরা খাতায় লিখে নাও। দেখো খাতায় লিখে নাও, সুস্থভাবে বেঁচে থাকার জন্য কিভাবে রক্ত সংবহন তন্ত্রের যত্ন নিবে, এটা তোমরা বাসায় কাজ করবে। এর উপর নির্ভর করে পরীক্ষায় আসবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। সঠিক খাবার খাবো আমরা, হৃৎপিণ্ড ভালো রাখবো, এবং এই মহামারীতে আমরা সবাই ঘরেই থাকবো, নিজের সুরক্ষা নিজেই করব, বারবার হাত ধোবো, স্যানিটাইজার ব্যবহার করব, বাইরে গেলে মাস্ক ব্যবহার করব। সবাই ভালো থেকো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।